নমস্কার, স্টাডিআইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়েছি এনসিইআরটির সমাধান। আজকে করব ক্লাস 10-এর এনসিইআরটি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 কি বিষয়ে কথা বলছে? ওয়াটার রিসোর্সের কথা বলছে, জলের উৎস বা জলের যে সম্ভার আমাদের তার সম্পর্কে কথা বলছে। দেখো, আমরা ক্লাস 10-এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আমরা কি কি কভার করলাম। একটা তো আমরা দেখতে পেলাম ল্যান্ড রিসোর্সের ব্যাপারটা, যে কতটা আমাদের কাছে ল্যান্ড বা সয়েল রিসোর্সেস আছে, সেই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে সেটা একজন ইন্ডিভিজুয়ালের হাতে কখনো কখনো অ্যাকোয়ার হয়ে যায়, কখন কিভাবে সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়ানোর অবস্থা থেকে সেটা বঞ্চিত হয়। তাছাড়াও সয়েল ডিগ্রেডেশন বা সয়েলের লেয়ারিংস, সেই সম্পর্কগুলো আমরা অলরেডি পড়েছি। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা লাস্ট ক্লাসে কভার করেছি, সেটা ছিল ওয়াইল্ড লাইফ অ্যান্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস, মানে বনজ এবং বন্যপ্রাণী সম্পদ, যাকে বলে ফরেস্ট রিসোর্সেস এবং বন্যপ্রাণী সম্পদ। এবার একটা ইম্পর্টেন্ট রিসোর্স আমরা যেটা কভার করতে চলেছি, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য ওয়াটার রিসোর্স, জল সম্পদ। কি কি বৃত্তান্ত সেই নিয়ে কথা বলবো, এবং অবশ্য করে মনে করিয়ে দেবো, অনেকে টেলিগ্রামে মেসেজ করেছিলে যে এর ত্রিপুরা বোর্ডের বেঙ্গলি পিডিএফ এর জন্য। দেন আই উইল সাজেস্ট ইউ ডোন্ট হ্যাভ এনি নিড টু ফাইন্ড আউট ত্রিপুরা বোর্ডের বইয়ের দরকারও নেই। তোমার কাছে ইংরাজিটা থাকলেও তুমি এনসিইআরটি সাইটে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড জাস্ট ওয়াচ দিস ভিডিও, ওয়াচ দিস ক্লাসেস, তাতে তোমার অনেকটা বেসিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। যারা এনসিইআরটি নিয়ে প্রভূত প্রশ্ন রাখে যে এনসিইআরটি কীভাবে পড়বো, কোন জায়গাটা পড়বো, সেই এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো পড়া উচিত ফর আওয়ার প্রিপারেশন, WBCS হোক বা আমি ইউপিএসসির জন্য প্রিপেয়ার করতে চাই ম্যাম, আমি কোথা থেকে পড়বো, দেন আমি সবসময় সাজেস্ট করি, আমি শুধু নয়, আমার লাস্ট কিছু বছরের এক্সপিরিয়েন্স বা নিজের পড়াশোনা বা অন্যান্য যারা টপার্সরা তাদের সাথে আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে, প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস বারবার উঠে আছে, এনসিইআরটি ক্যান মেক ইউর বেস স্ট্রঙ্গার। কারণ এনসিইআরটি তোমাকে কি করবে, তোমাকে দেখো, ইউপিএসসির এক্সামের কথা যদি বলা হয় বা WBCS এর শুধু একটা পোর্শন আছে যেখানটা তুমি অপশনাল লিখছো, সেটা ডিফারেন্ট সেকশন। আর হচ্ছে তোমার বাংলা ইংরেজির কম্প্রিহেন্সিভ রাইটিং, সেখানে যেখানে প্রবন্ধ লিখন আসছে বা এই জায়গাগুলো আসে, সেই জায়গাটাতে আমাদের কোথাও না কোথাও একটু অ্যানালিসিসের প্রয়োজন হয়, কারণ ওখানটা একটু লম্বা তোমাকে লিখতে হচ্ছে। বাট ইফ ইউ আর আস্কিং মি ফর ইউপিএসসি, দেখো ইউপিএসসির যখন আমরা মেন্স পেপারটা লিখি, ইভেন নট অনলি মেন্স, যখন তুমি প্রিলিমসও লেখো, প্রিলিমসেও যে অপশনসগুলো মাল্টিপল চয়েসের আকারে দেওয়া থাকে, সেইগুলোর ক্ষেত্রেও তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তোমার অ্যানালিটিক্যাল নলেজ অনেক বেশি স্ট্রং থাকতে হবে। বারবার বলা হয় নিউজ পেপার অ্যানালিসিস পড়ো। ওয়াই? কেন তোমাদেরকে আজকের খবর পড়ানো হয়? কারণ যাতে তুমি প্রত্যেকটা অ্যাসপেক্ট বুঝতে পারো, যখন তুমি আনসার রাইটিং করছো তাতে তোমার বেস আন্ডারস্ট্যান্ডিংটা যেন এত বেশি ক্লিয়ার হয়, যাতে তুমি আগামী যে 1 by 1 কি কি লাইন আপ হতে পারে সেই জিনিসগুলো তাতে তোমার কাছে ক্লিয়ার হয়। সেই জন্য এনসিইআরটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার দায়িত্ব শুধু এইটুখানি, আমার ইচ্ছে এটা যে আমার পড়ানোর পরে তোমরা যেন বিষয়টাকে কানেক্ট করতে পারো। এই জন্যই আমি আলাদা করে পিপিটি তৈরি করছি না, তোমাদেরকে এক্স্যাক্টলি বইয়ের কপি এখানে রাখছি, সেই কপিগুলো থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এবং তুমি কি করছো, যখন ক্লাস হয়ে যাচ্ছে তারপরে গিয়ে তুমি পিডিএফ বের করছো, সেটাকে তুমি মিলিয়ে নিচ্ছ। আর এটা তোমার যে এনসিইআরটি যেটা শেষ করতে প্রায় 2-3-4 মাস লাগে, সেটাকে আরও আমরা কম সময়ে ক্যাটার করছি। আধা ঘন্টার ম্যাক্সিমাম ভিডিওসগুলো হচ্ছে, এবং সেইগুলোকে তুমি একদিনও যদি চাও কম্পাইল করে দেখতে পারো। যেমন তুমি ধরো, আমরা ক্লাস 9-এর এনসিইআরটি কভার করেছি জিওগ্রাফি, সেটা আমাদের মোটামুটি 6টা ক্লাসে কভার হয়েছে। তোমাকে কি করতে হবে, 6টা ক্লাসকে তুমি যদি একটু স্পিডে দেখে নাও, সবকটা ভিডিওকে একত্রিত করে যদি সবকটা দেখে নাও, তার মানে কি হলো, তোমার মোটামুটি 3 ঘন্টাতে এনসিইআরটি কভার হয়ে গেল ক্লাস 9-এর জিওগ্রাফি, রাইট? এইভাবে তোমাকে একটু স্মার্ট ওয়েতে স্ট্র্যাটেজি নিজেকে বানিয়ে পড়তে হবে। সো আবারও বলবো, পূজা ফর বেঙ্গলের ইনস্টাগ্রাম চ্যানেল বা পূজা ফর বেঙ্গলের তুমি টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ পেয়ে যাবো। ইভেন স্টাডিআইকিউ বাংলার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তুমি পেয়ে যাবে। সো বইয়ের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর একটা স্টোরি টেলিং রয়েছে, যেখানটা একটা ছেলে একটা মেয়ে ছবি দেওয়া রয়েছে, এবং বলা হচ্ছে, ও বলছে, পিঙ্কি তুমি কি দেখেছো এই কদিন আগেই আসামে ফ্লাড সম্পর্কে একটি রিপোর্ট হয়েছে, এবং খুব মারাত্মক রকমের ডিস্ট্রাকশন হয়েছে, এবং সব কিছু এইখানকার যে আসামের যে ফ্লাড, তাদের সব কিছু ধুয়ে গেছে, এই সমস্ত। তখন এ উত্তরে বলছে, ইয়েস চিন্টু, আমি দেখেছি, ইটস স্ট্রেঞ্জ দ্যাট ওয়াটার ক্যান গিভ লাইফ অ্যান্ড টেক লাইফ অ্যাজ ওয়েল। ছোটোবেলায় একটা লাইন মনে আছে তোমাদের, ওয়াটার এভরিওয়্যার বাট নট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। মানে সেই সমুদ্রের মাঝে জল অনেক জল, কিন্তু জল মানে পিপাসা মেটানো জল নেই এক ফোঁটাও, ব্যাপারটা এরকম। মানে কি, যখন তুমি সমুদ্রের মাঝখানে পড়েছো, জলই জল, বাট তোমার কাছে জল মানে পান করার জল থাকে না, লবণাক্ত জল তুমি খেতে পারো না। ঠিক সেরকম জলের একটা মানে একটা ভ্যারাইটি ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায়। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যদি দেখা যায়, তাহলে দেখতে পাবো যে আমাদের জল ড্রিঙ্ক করতে লাগে, মানে আমরা
জল পান করতে ইউজ করি, খাবার বানানোর জন্য করতে পারি, খাবারের জন্য তৈরি করতে, আমাদের ক্লোথস অ্যান্ড এইগুলোকে ওয়াশ করার জন্য ইউজ হয়। মাই ফাদার ওয়াজ টেলিং মি দ্যাট ইন হিজ ফ্যাক্টরি দে নিড আ লট অফ ওয়াটার ফর এ নাম্বার অফ থিংস, এবং এটা বলছে, এবং ডু ইউ নো দ্যাট they even need water for cooling the machines. So they are talking about the needs of water. Needs of water. এরা কিসের কথা বলছে? জলের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি ওয়াই থ্রু দ্য এজেস উই হ্যাভ, দেখো সবসময় আমরাও দেখেছি সব থেকে বড় বড় ঘন জনবসতিগুলো সেগুলো সর্বদা গড়ে উঠেছে নদীর পাশাপাশি, সেটা তাতে গঙ্গার আশেপাশে হোক অথবা সেটা ব্রহ্মপুত্র নদীর ধারের হোক অথবা যদি বলা হয় সিন্ধু সভ্যতা হোক, ইরানের ক্ষেত্রে যে মেসোপটেমিয়া সভ্যতা, চীনে যে ইয়াংসি কিয়ামের সভ্যতা, এই সমস্তগুলো যেখান থেকে গড়ে উঠেছে সেগুলো কি না, তো এই পার্টিকুলার এর কথাই বলা হচ্ছে যে জল বেষ্টিত জায়গাতেই সবসময় সভ্যতা গড়ে উঠেছে। সো স্বাভাবিকভাবেই জলের উৎস বা জলের যে সম্পদ, জল সম্পদ যেটা, সেটা সবসময় মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। জলের, আমরা যখন ওই ছোটবেলায় পড়তাম জলই জীবন, তো এটা দিস জাস্ট নট আ ফ্রেজ, জলই জীবন ইন দ্য সেন্স জল প্রত্যেকটা জিনিসে ইম্পর্টেন্ট। পৃথিবীর পুরো আবাদি রয়েছে একটা সামান্য ছোট অ্যামিবার, জলজ প্রাণীর থেকে, রাইট? সেই এককোষী অ্যামিবা থেকে শুরু করে পৃথিবীর মধ্যে পুরো মানুষ, মানে এই পুরো জলই এমন একটা জিনিস যেটা কিনা জীবনের নিশ্চয়তা দেখায়। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথ বলতে পারি বা রিসোর্সেস বলতে পারি। তো বলা যাচ্ছে ইউ অলরেডি নো দ্যাট 3/4 of the earth's surface, 3/4 of the earth's surface is covered with, okay, surface is covered with water, but only a small portion of its accounts for fresh water that can be put to use. So now you understand one thing. See, আমরা যে জলটা ইউজ করি that is been called fresh water, but জলের প্রাচুর্য কিন্তু পৃথিবীতে রয়েছে। তুমি যদি ভাবা আমাদের পৃথিবীতে তো জলই জল, জল তো শেষ হবে না, then we are the most fullest animal then, because জল প্রচুর রয়েছে। আমাদের ইউজ কোনটা হয়? তোমাকে যদি সমুদ্রের জল খেতে দেওয়া হয়, পানা পুকুরের জল তুলে খেতে দেওয়া হয়, ড্রেনের জল খেতে দেওয়া হয়, তুমি নিশ্চয়ই খাবে না। কেন? বিকজ দে আর নট ফ্রেশ ওয়াটার, রাইট? ফ্রেশ ওয়াটার, নদীর জল, ঝর্ণার জল, যেটা ভূগর্ভ থেকে নিঃসৃত জল, এগুলো ফ্রেশ ওয়াটার জলের রিসোর্সেস, সেইগুলো খুব কম জায়গাতেই পাওয়া যায়, রাইট? এইবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে this fresh water is mainly obtained from surface runoff and groundwater that is continually being renewed and recharged through the hydrological cycle. সো বেসিক্যালি এই যে পুরো বিষয়টাকে বলা হচ্ছে যে এই পুরো জলের বিষয়টা কিভাবে বোঝা যায় যে এটা একটা হাইড্রোলজিক্যাল সাইকেল। দেখো হাইড্রোলজিক্যাল সাইকেল মানে কি? জলের মানে জল প্রথমে বাষ্প হওয়া, বাষ্পকে কনডেন্স হওয়া বা মেঘে পরিণত, মেঘকে আবার জলে হয়ে আসা, এই যে পুরো একটা রিসোর্সের যে সাইকেলটা চলে দ্যাট ইজ কল্ড হাইড্রোলজিক্যাল সাইকেল, ঠিক আছে? এই সাইকেলের দ্বারা কি হচ্ছে? এনশুরিং এ রিনিউয়েবল সোর্সেস। তো প্রথমত তো আমাকে জলের ক্ষেত্রে মনে রাখতে হবে জল কি না, তো ইটস এ রিনিউয়েবল রিসোর্সেস। রিনিউয়েবল মানে যেহেতু এটাকে রিনিউ করা যায়, পুনর্নবীকরণযোগ্য। জল সম্পদ সেটা পুনর্নবীকরণযোগ্য। You might wonder that if 3/4 of the world is covered with water and water is a renewable resource, then how it is that countries and regions around the globe suffer from water scarcity? That is the problem. See, আমি কি বললাম যে fresh water is our need and second need is we know already যেটা একটা পুনর্নবীকরণযোগ্য একটা সম্পদ। তাহলে পরে পৃথিবীর বেশিরভাগ দেশ, বেশিরভাগ জায়গাগুলো এই ওয়াটার স্কারসিটি বা জলের যে কমতি তাতে কেন ভুগছে, ঠিক আছে? তো দেন হাউ ইট ইজ কান্ট্রিজ অ্যান্ড রিজনস অ্যারাউন্ড দ্য গ্লোব সাফার্স ফ্রম দ্য ওয়াটার স্কারসিটি, হোয়াই ইট ইজ প্রেডিক্টেড যে 2025-এর মধ্যে নিয়ারলি 2 বিলিয়ন পিপল উইল লিভ ইন অ্যাবসলিউট ওয়াটার স্কারসিটি। অন্যান্য জায়গা তো ছাড়ো, ইউ ওন্ট বিলিভ গাইজ, আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আই স্টে ইন দিল্লি। তোমার কোনো আইডিয়া নেই, মানে এই মুহূর্তে আমি জাস্ট শিফট করেছি দিল্লি থেকে অন্য জায়গাতে, যেখান থেকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু দিল্লিতে এরকমও দিন গেছে আমাদের কাছে 3-4 দিন জল নেই, অ্যান্ড দ্যাটস দ্য ট্রুথ। মানে জলের সাপ্লাই হয় না দিল্লিতে কোনো, যেমন আমাদের পশ্চিমবঙ্গে অ্যাবান্ডেন্ট জল পাওয়া যায়,
দিল্লিতে লিটারালি ইউ ওয়ন্ট বিলিভ আমাদের কাছে জল থাকে না, মানুষের স্নানের জল থাকে না। এই প্রচণ্ড গরমে রোজ খবর আসছে যমুনাতেও অ্যামোনিয়া লেভেল বেড়ে গেছে, যমুনাতে এই হয়েছে ওই হয়েছে, বা হচ্ছে যেখানটা থেকে জল তোমাকে যে জল ওয়াটার পাম্প থেকে জল ছাড়া হচ্ছে সে পাম্পের মেশিন খারাপ হয়ে গেছে, জলের লেভেল কমে গেছে। এই সমস্ত প্রবলেম দিল্লিবাসীরা জানে, হাউ টাফ ইট ইজ ফর দেম টু সার্ভাইভ উইদাউট ওয়াটার। আই ক্যান রিমেম্বার, মানে আমাদের কাছে লিটারালি এরকম হতো যে ওপরে ট্যাঙ্ক ভরে রাখো, মানে জলের ট্যাঙ্ক ওপরে ভরে রাখো, আর নিচে যেখানটা তোমার বালতি রাখছো সেগুলোকেও ভরে রাখার পরেও সেটাও শেষ হয়ে যায়, রীতিমতো টাকা দিয়ে ট্যাঙ্কার নিয়ে এসে সেই ট্যাঙ্কারের জল ভরাতে হয়। দিস ইজ দ্যাট টাফ আজকের দিনে দাঁড়িয়েও। সো আজকে দিনে যদি এই হয় যে স্বাভাবিকভাবে মানুষ যদি জলের অপচয় করে এবং জলের সঞ্চয় না করতে পারে, তাহলে 2025 অবধি, শুধু দিল্লির কথা, এটা আমি তোমাদেরকে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিলাম, দেয়ার আর সো মেনি কান্ট্রি দে উইল হ্যাভ অ্যাবসলিউট ওয়াটার স্কারসিটি। ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। দেখো, ওয়াটার স্কারসিটি আর নিড ফর ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। দেখো, স্কারসিটি কিন্তু যে কোনো রিসোর্সেস ক্ষেত্রে উই উইল হ্যাভ স্কারসিটি, দ্যাট ইজ এ ন্যাচারাল প্রসেস। কেন ন্যাচারাল প্রসেস বললাম? মানুষ মাত্রেই জিনিস থাকলে পরে ইউজ করবে এবং সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু আসল বিষয়টা কি আমাদের দেখতে হবে যে ক্ষয়প্রাপ্ত জিনিসকে এমনভাবে সাস্টেনেবিলিটির মধ্যে রাখতে হবে বা সেটাকে এমনভাবে পুনর্নবীকরণের মধ্যে রাখতে হবে যাতে সেগুলো আমাদের কাছে ব্যাক করে। ওয়াটার বিইং আ সামথিং হুইচ ইজ রিনিউয়েবল রিসোর্সেস আমাদের কাছে কেন তাহলে স্কারসিটি হচ্ছে? তো আমাদের ম্যানেজমেন্ট বা কনজারভেশন এই দুটো জিনিসকে ভালোভাবে বুঝতে হবে। দেখো, given the abundance and renewability of water, it is difficult to imagine that we may suffer from water scarcity. এবং the moment we speak of water shortage, we immediately associate it with region have low rainfall or those are drought prone. দেখো, যেই মুহূর্তে আমি তোমাদেরকে এটা বলছিলাম যে প্রচুর জায়গাতে জলের অবস্থা, মানে জলের শোচনীয় অবস্থা হবে, জলের চাহিদা অনেক বেশি থাকবে এবং সেখানে জল থাকবে না, যখন আমি এই কথাটা বললাম তোমাদের মাথাতেও এটা এসছে নিশ্চয়ই, ম্যাম এরকম জায়গার কথা বলছে যেখানে বৃষ্টিপাত কম হচ্ছে বা যেখানটায় প্রচুর পরিমাণে ওয়াটার, মানে যেই জায়গাগুলো খরা প্রবণ তার কথা বলা হচ্ছে। কিন্তু উই instantaneously visualize the desert of Rajasthan and women balancing many matkas used for the collecting, storing water, traveling long distance to get water. Not only Rajasthan, if you talk about পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা একদম যেখানে একদম ভেতরের গ্রামগুলো রয়েছে, আমরা জানি সেই গ্রামগুলোতে ইট ইজ সো টাফ ফর, মানে সাধারণ মানুষদের জন্য কত কঠিন হয়। তারা একটা গ্রাম থেকে অন্য জায়গায় জাস্ট যায় একটু জল ভরার জন্য, কলসি করে তারা মাথায় মটকা নিয়ে, মটকা হাড়ি যাকে বলে, সেগুলোকে নিয়ে তারা জল ভরতে যাচ্ছে, তারা আসছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টোরিং ওয়াটার। এবং বলা হচ্ছে ট্রাভেলিং লং ডিস্টেন্স টু গেট ওয়াটার। ট্রু, দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার রিসোর্সেস ভ্যারিজ ওভার স্পেস অ্যান্ড টাইম। সো এটাও সত্যি, স্পেস এবং টাইম নিরিখে এগুলো চেঞ্জ হয়ে যায়, মেনলি ডিউ টু দ্য ভ্যারিয়েশন ইন সিজনাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। সো ওয়াটারের যে অ্যাভেলেবিলিটি, জলের অ্যাভেলেবিলিটি, কোন জল? ফ্রেশ ওয়াটার জল, সেটা মেনলি কিসের ওপর অ্যাভেলেবেল হয় না? তো প্রেসিপিটেশন, বৃষ্টিপাতের তারতম্যের ওপর। বাট ওয়াটার স্কারসিটি ইন মোস্ট কেসেস ইজ কজড বাই ওভার এক্সপ্লয়টেশন। সি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং এক্সেসিভ ইউজ অ্যান্ড আনইকুয়াল অ্যাক্সেস টু ওয়াটার এবং ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। সো হোয়াট ইজ দ্য মেন রিজন অফ দ্য ওয়াটার স্কারসিটি? জলের স্কারসিটি হওয়ার পিছনের মেন রিজন কি? এক নম্বর, যদি প্রথম কারণ বলা হয়, তাহলে প্রথম কারণে আমি তোমাদেরকে বলবো এটা, যে আমাদের চোখে পড়তে পারে যে বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, তাই জন্য জলের আমাদের কাছে স্কারসিটি আসছে। বাট দ্য ফার্স্ট রিজন ইজ আনইকুয়াল ইউজেস। কাকে বলবো? যে মানে জলের জলের অপচয় করা। প্রথম কথা, জল আলটিমেটলি তো এটা একটা সম্পদ, তুমি সম্পদ যত খরচা করবে তত সেটা শেষ হবে। জল হচ্ছে একটা সম্পদ, তুমি সেটাকে শেষ করছো, খরচা করছো, এবং তারপরে বলছে ওভার এক্সপ্লয়টেশন, অতিরিক্ত ব্যবহার করা। ঠিক আছে, মানে যতটুকুনি, একটা হয় এক্সপ্লয়েট করা, একটা হয় ওভার এক্সপ্লয়টেশন, মানে তোমার কাছে যতটা আছে সেটা তো তুমি ইউজ করছোই, তার ওপরে গিয়ে তুমি ইউজ করছো। ঠিক আছে, সেটা এক্সেসিভ ইউজ করা। এবং আনইকুয়াল অ্যাক্সেস মানে যখন আমি তোমাকে একটা নর্মাল কথা বলি, তুমি বুঝতে পারবে। তোমার বাড়িতে নিশ্চয়ই জল খাওয়ার জন্য তোমরা অনেকেই জানো যে অনেক বড় বড় 20 টাকার যে বটলগুলো কেনো, তো দিল্লিতে সেই বটলগুলোর দামই 70 টাকা থেকে শুরু হয়।
এবং এই যে বিষয়টা, এটা আমি তোমাদেরকে বলছি এই কারণে, আমরা কি করছি, কারো কাছ থেকে জলটা কিনছি, তো যে লোকটা ওটা কিনছে সে ব্যবসার খাতিরে জলটাকে স্টোর করছে, সেটাকে ফিল্টারেশন করছে, করে নিয়ে সে তার ওই ছোট ছোট টাবগুলোতে ভরে বা জাগগুলোতে ভরে সে বাড়ি বাড়িতে পৌঁছাচ্ছে। তো আলটিমেটলি এখানটায় কি হচ্ছে, উই আর পারচেসিং ফ্রম দেম, যারা ওই জলগুলো বিক্রি করছে তাদের থেকে আমরা পারচেস করছি। এইবার যদি আমরা ভেতরের কথা ভাবি, আলটিমেটলি জলের অ্যাক্সেস তারা পাচ্ছে, তারাও কিন্তু কোথাও না কোথাও থেকে ট্যাক্স পে করে বা তারাও মেশিনপত্র লাগিয়ে তারাও জলের অ্যাক্সেস হচ্ছে। সো কি হচ্ছে, জলের যে ইকুয়াল ব্যালেন্সে যেটা জল সকলের কাছে প্রাপ্য হওয়া ছিল সেটা হচ্ছে না। গট মাই পয়েন্ট? বা ধরো কোথাও কেমন কখনো কখনো কি হচ্ছে, দিস ইজ দ্য ভেরি স্যাড রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন। মানে যেমন আমি বারবার দিল্লির উদাহরণ এই জন্য দিচ্ছি যে অনেক বেশি রিলেট করা সহজ হবে তোমাদের জন্য, বুঝতে সহজ হবে। আর যদি বাই চান্স কেউ দিল্লিতে থেকে এই ভিডিওটা দেখো তাহলে তো আর তুমি জানোই যে কী অবস্থা। সেই ক্ষেত্রে দেখো কিছু কিছু এরিয়া রয়েছে, যেমন ওল্ড রাজেন্দ্রনগরের কথা অনেকেই জানে। ওল্ড রাজেন্দ্রনগর যে এরিয়াটা, তার ঠিক সামনে নিউ রাজেন্দ্রনগর রয়েছে। নিউ রাজেন্দ্রনগর ইজ বিন টোল্ড অ্যাজ এ পশ এরিয়া। মানে যত তুমি যদি ধরো ভালো এমপি, এমএলএ, ব্যারিস্টার্স, সুপ্রিম কোর্টের লয়ার্স, এরকম খুব এলিট লোকজন ওখানে থাকে, ক্লাস ক্লাস লেভেল পিপল স্টেজ দেয়ার। তো যারা ওখানে থাকেন তা ওদের ওখানে কিন্তু জলের এত স্কারসিটি নেই। মানে কি বুঝতেই পারছো, সোশ্যাল ডিসপ্যারিটি ম্যাটার্স। ওয়ারেনে অনেক স্টুডেন্ট এরিয়া থাকে, অনেক বেশি ভাড়া দিয়ে লোকজন থাকে। তো দিস ওভার এক্সপ্লয়টেশন অ্যান্ড দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ অলসো আ ম্যাটার। ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। নেক্সট কি বলছে, ইজ ইট পসিবল দ্যাট অ্যান এরিয়া অর রিজন মে হ্যাভ অ্যাম্পল, সরি এখানে বলছে where it is then water scarcity likely occur, as you have read, the hydrological cycle, fresh water can be obtained directly from precipitation, surface runoff and groundwater. তাহলে আমি যদি বলি স্বচ্ছ জল আমরা কোথা থেকে পেতে পারি, না তো কোথায় পেতে পারি, বৃষ্টির জল থেকে পেতে পারি। সারফেস রান অফ মানে যেগুলো রান অফ মানে ওপরে ঝর্ণার জল জাতীয় বা নদীর জলের পরিষ্কার লেয়ার থেকে পেতে পারি, এবং কি গ্রাউন্ড ওয়াটার যেটা কিনা ভূগর্ভস্থ জল, যেগুলো আমরা নলকূপের জল থেকে পাই। ইট ইজ পসিবল দ্যাট এরিয়া অফ রিজিয়ন মে হ্যাভ অ্যাম্পল ওয়াটার রিসোর্সেস বাট ইটস স্টিল ফেসিং ওয়াটার স্কারসিটি। মেনি সিটিজ আর এক্সাম্পল, যেমন তোমাদের বললাম, a large population requires more water not only for domestic use also produce more food. জল ছাড়া তুমি খাবার তৈরি করবে কি? অনেকে আমরা ভাবছি শুধু জল পান করার জল, নট অনলি পান করার জল, খাবার রান্না করার জন্য জল প্রয়োজন হয়, বেসিক কুকিংয়ের জন্য জলের প্রয়োজন হয়। জল না থাকলে কি ভয়ানক লাইফ হতে পারে, হু নোজ বেটার দ্যান মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। হেন্স টু ফ্যাসিলিটেট হায়ার ফুড গ্রেন প্রোডাকশন, ওয়াটার রিসোর্সেস বিং মোর ওভার এক্সপ্লয়েটেড অ্যান্ড এক্সপ্যান্ড ইরিগেটেড এরিয়াস ফর ড্রাই সিজন এগ্রিকালচার। ইরিগেটেড এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট কনজিউমিং অফ ওয়াটার। সো সেচ কার্য, ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় জলের ইউসেজ কোথায় কোথায় হয়, দ্য বিগেস্ট ইউসেজ অফ ওয়াটার ইজ অ্যাট দ্য ইরিগেশন সেকশন। সেচের জন্য জলের ব্যবহার সব থেকে বেশি হয়। নাও ইট ইজ নিডেড টু রেভলিউশনাইজ দ্য এগ্রিকালচার থ্রু ডেভেলপিং ড্রট রেজিস্ট্যান্ট ক্রপস অ্যান্ড ড্রাই ফার্মিং টেকনিক। এবং বলা হচ্ছে যদি আমরা এই এগ্রিকালচারাল যে স্কারসিটি, জলের যে স্কারসিটি হওয়া, সেটা যদি বন্ধ করা প্রয়োজন হয়, তার জন্য আমাদেরকে ড্রাই ফার্মিং টেকনিক্স নিতে হবে, যে সমস্ত টেকনিকের মাধ্যমে শুষ্ক অবস্থাতেও ফসল ফলানো যায়। ইউ মে হ্যাভ সিন মেনি টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট মোস্ট ফার্মার্স হ্যাভ দেয়ার ওন ওয়েলস অ্যান্ড টিউবওয়েল ইন দেয়ার ফার্ম ফর ইরিগেশন টু ইনক্রিজ দেয়ার প্রডিউস। তারা কি করছে, অনেক জায়গাতে আমরা দেখতে পাই কিছু কিছু যারা ফার্মার্সরা হয় তারা নিজেদের সেচ ব্যবস্থাকে তৈরি করার জন্য নিজেরা নলকূপ বা কূপ বা ওয়েল তৈরি করছে। বাট হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াট দিস কুড রেজাল্ট ইন, দ্যাট ইট মেড লেড টু ফলিং গ্রাউন্ড ওয়াটার লেভেল। দেখো বেশি পরিমাণে যদি কূপ খোঁড়া হয়, কূপের কি নেগেটিভ এফেক্ট আসতে পারে, যে গ্রাউন্ড লেভেল ওয়াটার, যে ভূগর্ভস্থ জলের যে লেভেল সেটা নেমে যাবে। অনেক বেশি কুয়ো তৈরি করলে কি হবে, স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ জলের যে লেভেল সেটা নিচে নেমে যাবে। এবং তার সঙ্গে আরও কি বলা হচ্ছে, যে অ্যাডভার্সলি এফেক্টিং ওয়াটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফুড সিকিউরিটি অফ দ্য পিপল। স্বাভাবিকভাবে মানুষের যে ফুড সিকিউরিটি তার বিরুদ্ধেই যাবে বিষয়টা। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে দেখো মাল্টি ন্যাশনাল কর্পোরেশন কাকে বলা হয়, এমএনসিস, ঠিক আছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে এটা দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন এইটা মারাত্মক রকমের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক বেশি অপরচুনিটি তৈরি করেছে। যেখানে অপরচুনিটি তৈরি করা বলা হচ্ছে, সেখানে যে লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউসেস আর অ্যাজ কমন প্লেস অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অফ এমএনসিস, দ্য এভার ইনক্রিজিং নাম্বার
of industry has made matters worse by exerting pressure on existing freshwater resources. Industries, apart from being heavy users of water, also require power to run them. Say, এখানে তোমাকে বুঝতে হবে যে আমরা কি বলছি, আচ্ছা আমরা বুঝতে পারলাম যে এগ্রিকালচারে তো না হয় সেচ কার্যে না হয় জলের প্রয়োজন হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে কিসের জলের প্রয়োজন হবে? ডেফিনেটলি ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট রানিং থরলি ওয়ার্কিং উইথ অল দ্য ইলেকট্রিসিটি জেনারেশন, ভালোভাবে বিদ্যুৎ থাকতে হবে, ভালোভাবে তার প্রোডাকশন হতে হবে, প্রোডাক্টিভিটিস থাকতে হবে, প্রসিডিউরাল ওয়ার্ক থাকতে হবে, এই সমস্ত জিনিসগুলো ইন্ডাস্ট্রির দ্বারা থাকতে হবে। তো ইন্ডাস্ট্রিতে যখন এইগুলোর প্রয়োজন হয় সেটার যেন তুমি জানো যে রুট যে নেসেসিটি সেটা জল থেকে আসে, কারেন্ট বার্ডেন চাই তৈরি হচ্ছে, সেটাও কি করছে এক্সেসিভ নাম্বারে এমএনসিগুলোকেও কখনো কখনো কি করছে না। তো অ্যাপার্ট ফ্রম বিং হেভি ইউজার্স ওয়াটার অলসো রিকোয়ার পাওয়ার টু রান দেম, এই তাকে যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার দ্যাট ইজ অলসো কামিং ফ্রম ওয়াটার। তো এখানেও একটা এক্সপ্লয়টেশন হচ্ছে। আজকে ইন্ডিয়াতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কন্ট্রিবিউট অ্যাপ্রক্সিমেটলি 22% অফ দ্য টোটাল ইলেকট্রিসিটি প্রডিউস। আমরা যদি দেখি ভারতবর্ষের টোটাল যে ইলেকট্রিসিটি যতটা প্রডিউস হয় সেটা যদি আমরা টোটাল হিসাব করি তাহলে দেখতে পারবো যে 22 মানে এর মধ্যে 22 মানে 22% জল হচ্ছে, এখানে দেখবো এনাতে ইলেকট্রিসিটি এখান থেকে প্রডিউস হচ্ছে। নেক্সট যদি দেখা যায় মাল্টিপ্লাইং আরবান সেন্টার্স, মানে বেসিক্যালি বলা হচ্ছে রুরাল বা আরবান সেক্টরে জলের যে ব্যবস্থাপনা, জলের যে ব্যবহার দ্যাট ইজ মোর হায়ার দ্যান দ্য এক্সপেক্টেন্সি। তারপরে আরও কি বলা হচ্ছে, সো ফার উই হ্যাভ ফোকাসড অন দ্য কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট অফ ওয়াটার স্কারসিটি, নাও লেট আস কনসিডার অ্যানাদার সিচুয়েশন ওয়ার ওয়াটার ইজ সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল টু মিট দ্য নিডস অফ পিপল বাট দ্য এরিয়া স্টিল সাফার্স ফ্রম ওয়াটার স্কারসিটি। দেখো বলা হচ্ছে এইটা একটা রিজন দেখা গেল, এবার আরেকটা রিজন দেখবো যেখানটায় জলের অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও মানুষরা ওয়াটার স্কারসিটিতে ভুগছে। কি দেখবো, দিস স্কারসিটি মে বি ডিউ টু ব্যাড কোয়ালিটি অফ ওয়াটার। যেমন তোমাদের বললাম জল আছে, প্রচুর জল আছে, কিন্তু জল পান করার জল নেই, কেন? দেখা গেল তার কোয়ালিটি খারাপ। কোয়ালিটি এর মধ্যে অ্যাডাল্ট্রেশন থাকতে পারে, আর্সেনিকের প্রবাহও থাকতে পারে, অন্যান্য অপ্রয়োজনীয় মিনারেলস অ্যাডেড হতে পারে, এবং সবথেকে বড় কথা দূষিত জল হতে পারে। সেই সমস্তর কথা বলা হচ্ছে। ইট হ্যাজ বিন গ্রোয়িং কনসার্ন দ্যাট ইভেন ইফ দেয়ার ইজ এ অ্যাম্পল ওয়াটার টু মিট দ্য নিডস অফ দ্য পিপল, মাচ অফ ইট মে বি পলিউটেড বাই ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেড। কীভাবে এটা পলিউটেড হচ্ছে না, তো গৃহ মানে বাড়ির থেকে তৈরি হওয়া জল আবর্জনার দ্বারা, অথবা আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ দ্য biggest kind of problem for polluting the water। কেন? কারণ ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন রকম কেমিক্যালস বেরোচ্ছে বা কিছু ধোঁয়া জাতীয় জিনিস বেরোচ্ছে, কেমিক্যালস মেনলি কেমিক্যালস বলা যেতে পারে, বা যে সমস্ত উদ্বৃত্ত অংশগুলো যেগুলো ইন্ডাস্ট্রিতে বা শৈল্পিক কাজকর্ম করার পর যেগুলো নোংরা বা ফেলে দেওয়ার জিনিস সেইগুলো গিয়ে জলে মিশছে, স্বাভাবিকভাবে জলের খারাপ করছে। তার মধ্যে কী আছে, কেমিক্যালস যেমন আছে, পেস্টিসাইডস আছে, ফার্টিলাইজার্স আছে এগ্রিকালচারে, সেই সমস্তগুলো কী করছে, এগুলো সাধারণ মানুষের জীবনকে বিপদাচ্ছন্ন করে দিচ্ছে, হ্যাজার্ডাস করে দিচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া accorded highest priority to improve the quality of life and enhance living of the people, especially those living in rural areas, by announcing the Jal Jeevan Mission JJM। সো জল জীবন মিশনের কাজ কি? দেয়ার ইজ এ কোয়েশ্চেন, তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন আরামসে ফ্রেম করতে পারবে। হোয়াট ইজ দ্য নিড অর দ্য হোয়াট ইজ দ্য সাবজেক্ট অর দ্য এটার কি এর মিশনের কি বলা যেতে পারে, হোয়াট ইজ দ্য আউটকাম অফ জল জীবন মিশন। ঠিক আছে, তোমার যদি প্রশ্ন থাকে তাহলে তুমি অবশ্য করে বলতে পারবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রায়োরিটাইজ করছে মানুষের জীবনকে, জলের সাথে তার জীবন ধারণের যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভমেন্ট করার যে চেষ্টা করছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট মানে ফিচার অফ জল জীবন মিশন। গোল কি এর? টু এনাবেল এভরি রুরাল হাউস হোল্ড, মানে প্রত্যেকটা গ্রামের যে বাড়িঘর তারা যাতে অ্যাশোর সাপ্লাই পাই পোর্টেবল পাইপড ওয়াটারে অ্যাট এ সার্ভিস লেভেল অফ 55 লিটার পার ক্যাপিটা পার ডে রেগুলারলি অন লং টার্ম বেসিস বাই এনশিওরিং ফাংশনালিটি অফ দ্য ট্যাপ ওয়াটার কানেকশন। সো দ্যাট এটা কোথায় নেওয়া হচ্ছে, ইকোনমিক সার্ভে 2020-21। তো আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা একদম 2022-23-এর নতুন যে এনসিইআরটি প্রিন্টটা সেটা থেকেই পড়ানো হচ্ছে। তো দিস ইজ দ্য মোস্ট আপডেটেড ওয়ান এখনও অবধি, যদি এর থেকে বেশি আপডেট করা হয় আমি অ্যাড করে দেবো ক্লাসে। তো নদীর জল, যদি ছোট নদীর কথা বলা হয়, সেগুলো এখন বর্তমানে টক্সিক স্ট্রিমে পরিণত হয়েছে। সেটা কি এক একটা মানে বিষের ধারা বলা যেতে পারে। এবং যদি বলা হয় ইভেন বিগ ওয়ান্স লাইক গঙ্গা, যমুনা, এরা কি ফার ফ্রম বিং পিওর। বলে গঙ্গা, জানো এখানে নর্থ ইন্ডিয়াতে না আমরা কি বলি, যমুনা নদী বলি না বাঙালিরা, কিন্তু তুমি জানো এখানটা কি বলা হয়, যমুনা জি, গঙ্গা মাইয়া।
ঠিক আছে, আমরা মা গঙ্গা বলি বটে, কিন্তু এখানে না লিটারালি যমুনা জি গঙ্গা মাইয়া বলা হয়। কেন জানো? কারণ অ্যাকচুয়ালি তাকে মায়ের বা দেবীর দরজা দেওয়া হয়, বাট আলটিমেটলি দে আর নট পিওর বিকজ দ্য মোস্ট toxic toxic chemicals has been added to it water. এই জলের সঙ্গে সবথেকে বেশি নোংরা, সবথেকে বেশি polluted substance রয়েছে। The assault on the Indus River for population growth, agricultural modernization, urbanization and industrialization is enormous and growing by the day. The essential life stands threatened. তো স্বাভাবিকভাবে আমরা দেখছি সিটিজেন ফিফথ রিপোর্ট SCE 1999 সাল থেকে এই লাইন আপটা নেওয়া হয়েছে এবং তাতে দেখানো হচ্ছে যে হাউ hazardous it is. You may already realize that the need of an hour is to conserve and manage our water resource. কেন? যাতে আমরা হেলথ হ্যাজার্ডকে বাঁচাতে পারি, সেই ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কি, আমাদের যে ইকোসিস্টেম ডিউ টু দিস ল্যাক অফ ওয়াটার রিসোর্সেস, এই জলের সম্পদের মানে হানি হওয়াতে যে আমাদের যে সাধারণ জীবন সেটা যেভাবে হানি হচ্ছে, সেটা থেকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। সেই সম্পর্কে ইমপ্রুভমেন্ট করার কথা বলা হচ্ছে এবং দ্যাট ক্যান কজ ইকোলজিক্যাল ক্রাইসিস দ্যাট মে হ্যাভ profound impact on our life. যদি বলা হয় মাল্টিপারপাস রিভার প্রজেক্ট এবং ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই অবধি আমরা আজকে পড়ে শেষ করব। নেক্সটটা আমরা বাকিটা নেক্সট ক্লাসে করব। হোয়াট ইজ দ্যাট মাল্টিপারপাস রিভার প্রজেক্ট এবং ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলা হচ্ছে? মানে মাল্টিপারপাস মানে কি, যেখানটায় তুমি একের অধিক পারপাসেবল মানে অনেক বেশি বহুমুখী পরিকল্পনাকে যখন একসাথে করে তুমি করছো, তখন বিভিন্ন রিভার ওয়াটার রিসোর্সে রাখা হচ্ছে। দেখো তার মধ্যে কি করা হচ্ছে, কিভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু এর সঙ্গে কিভাবে জলকে ম্যানেজ আমরা এতক্ষণ কি কি বললাম, এর হ্যাজার্ডস কিভাবে আসে, কি প্রবলেমস, সেগুলো নিয়ে পড়লাম। এবার আমরা কি পড়বো না, তো এখানটায় কোন কোন জিনিসগুলো রয়েছে দেখো। সফিস্টিকেটেড, উই হ্যাভ বিন কনস্ট্রাক্টিং সফিস্টিকেটেড হাইড্রোলিক স্ট্রাকচার লাইক ড্যামস বিল্ড অন স্টোনস, রাবল, রিজার্ভার্স অর লেক, এম্ব্যাঙ্কমেন্ট অ্যান্ড ক্যানেল ফর ইরিগেশন। আমরা কি করছি, সেচ ব্যবস্থাকে উন্নতিকরণের জন্য বাঁধ এবং এই জাতীয় জিনিসগুলোকে আমরা এখানে অ্যাড করছি, তৈরি করছি, রাইট? এবং সেখানটা আমরা আরেকটা কি বলছি, যে নট সারপ্রাইজিংলি উই হ্যাভ কন্টিনিউড দিস ট্র্যাডিশন ইন মডার্ন ইন্ডিয়া বাই বিল্ডিং ড্যামস ইন মোস্ট আওয়ার রিভার বেসিনস। এবং এটাকে কন্টিনিউ করে আমরা কি কি তৈরি করছি, বিভিন্ন রকম হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি মনে রাখবো, ড্যাম মানে বাঁধ, লেক মানে হ্রদ, ছোট মানুষের তৈরি করা হ্রদের কথা বলা হচ্ছে, এম্ব্যাঙ্কসমেন্ট যেখানে নদীকে এরকম করে বাঁধা মানে নদীকে বাঁধন দিয়ে বা বাঁধ দিয়ে নদীর থেকেও জলকে স্টোর করা হচ্ছে। প্রথমে যদি দেখি হাইড্রোলিক স্ট্রাকচার এনশিয়েন্ট ইন্ডিয়াতে কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন পার্সপেক্টিভ, প্লিজ ইউ ক্যান মার্ক হেয়ার। তুমি নিজের বইয়ে এটাকে অবশ্য করে মার্ক করতে পারো, ঠিক আছে? এটা আমি এখানে করে দিলাম। ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি BC, প্রথম সেঞ্চুরিতে যদি দেখা যায়, Sringaverapura near Allahabad had sophisticated water harvesting system channeling the flood water of the river Ganga. কোথায় ছিল প্রথম? Sringaverapura. Then during the time of the Chandragupta Maurya, dams, lakes and irrigation system were extensively built. which is the time period, কোন সময় পিরিয়ডে সব থেকে বেশি শুরু হয় এই ড্যামস তৈরি করা বা এই লেকস তৈরি করা? দেন দ্য আনসার ইজ দ্য ডিউরিং দ্য পিরিয়ড অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এটা সব থেকে বেশি এই সময় দেখতে পাওয়া যায়, করা যায়। এবং তুমি দেখতেই পারছো দিস ইজ দ্য ফোর্ট অফ হীরাকুদ দাম, ঠিক আছে? কিভাবে হীরাকুদ দাম। এভিডেন্সেস অফ সফিস্টিকেটেড ইরিগেশন ওয়ার্কস হ্যাভ অলসো ফাউন্ড ইন কলিঙ্গ, মানে যেটাকে তখন এখনকার ওড়িশা, নাগার্জুনাকোন্ডা কোথায়? অন্ধ্রপ্রদেশ, বেন্নুর হুইচ ইজ ইন কর্ণাটকা, কোলাপুর হুইচ ইজ ইন মহারাষ্ট্রায়, সব জায়গাতে তৈরি হয়। ইন দ্য 11th century, ভোপাল লেক, ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ দিস টাইম ওয়াজ বিল্ড। সো ইউ হ্যাভ টু রিমেম্বার, এই 11তম শতাব্দীতে সব থেকে বড় আর্টিফিশিয়াল মানে ম্যানমেড লেক কোনটা ছিল না? তো ভোপাল লেক, সেটা তৈরি করা হয় 14th centuryতে, মানে ইভেন দিল্লিতে অবস্থিত হাউস খাস, ঠিক আছে? দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই ইলতুৎমিশ। ইট ওয়াজ অলসো দ্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিনা সিরি ফোর্ট এরিয়াতে ওয়াটার সাপ্লাই করতো। এছাড়া ওয়াটার সফিস্টিকেটেড এই জন্যই বলা হচ্ছে, বিভিন্ন অভিজাত শ্রেণীগুলো, বিভিন্ন নবাব বা বিভিন্ন রাজারা তাদের নিজেদের ব্যবহারের সুবিধার জন্য তারা কি করতো না, তো এই ধরনের ড্যামসগুলো তারা বিল্ড করেছিল বা তারা নিজেরা সেচ কার্যকে উন্নতিকরণ করার জন্য। ইভেনচুয়ালি তোমরা যদি কখনো ফতেহপুর সিকরি যাও, সেখানে গিয়েও দেখতে পাবে ওখানে বড় বড় যদি ভেঙে গেছে। অ্যাট দ্য টাইম অফ মুঘল সম্রাট আকবর অলসো অনেক বড় বড় ক্যান রাখা আছে, বড় বড় পট রাখা ছিল। পটের কাজ কি ছিল, যে তারা ওই তাজমহলের ওই ভেতর থেকে, ওখান থেকে যমুনার থেকে জলকে টেনে এখানে পিউরিফাই করে জল খাওয়ার জন্য ইউজ করতো। দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি ইন অল. So what are dam and how do they help us in conserving, managing water?
নাও আমাদেরকে জানতে হবে যে এই ড্যামস কীভাবে আমাদের কনজার্ভ করতে সাহায্য করে। সো উই উইল টক অ্যাবাউট ইট ইন আওয়ার নেক্সট ক্লাস বিকজ আওয়ার ক্লাস ফর হাফ অ্যান আওয়ার ইজ ওভার টুডে। আই এম প্রিটি শিওর দিস এই অবধি হাউ ওয়াটার হ্যাজ বিন এক্সপ্লয়েটেড, কীভাবে জল ইউজ হচ্ছে, কীভাবে খারাপ হচ্ছে, এই সমস্তগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছে। প্লিজ একবার রিভাইজ করো। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ডোন্ট ফরগেট টু আস্ক মি, আই এম অলওয়েজ হেয়ার টু আনসার ইউর কোয়েশ্চেন। প্লিজ আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসো, সেখানে তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো। পূজা ফর বেঙ্গল, PUJA, POO নয়, PUJA, পূজা ফর বেঙ্গল তুমি যদি সার্চ করে পাও, সেখানে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ক্লাস। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ ফর দ্য ফ্রি অ্যাফোর্ডেবল লার্নিং অ্যান্ড প্রসেস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।